চ্যানেলে প্রত্যেককে আরও একবার স্বাগত। দেখো, এই মুহূর্তে তোমাদের জন্য একটা ভীষণ ভালো জিনিস নিয়ে এসেছি। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেকগুলো কথা বলার আছে, আশা করব তোমাদের কাজে লাগবে। একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলের সঙ্গে আছো, সাবস্ক্রাইব করেছো, বিভিন্ন সময় কমেন্ট করো, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেল অন করে রাখো। আমি এটুকু তোমাদের নিশ্চিত করতে পারি যে তোমাদের বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত অথেন্টিক নিউজ টাইম টু টাইম এই চ্যানেলে পেয়ে যাবে। দেখো, এটা একটা কোয়েশ্চেন নদিয়া গ্রাম পঞ্চায়েত কর্মী, যেটা কিছুদিন আগে এই পরীক্ষাটা হয়েছিল। তো কীরকম কোশ্চেন, কেমন কোশ্চেন হতে পারে তোমাদের এই গ্রুপ ডি লেভেলের। তোমরা জানো যে পঞ্চায়েত কর্মী নিয়োগ হচ্ছে, সেখানে গ্রাম পঞ্চায়েতে যেমন গ্রুপ ডি নিয়োগ হবে, তেমনি ব্লক পঞ্চায়েত সমিতিতে নিয়োগ হবে, তেমনি জেলা পরিষদেও গ্রুপ ডি পোস্ট রয়েছে, সহায়ক বা গ্রুপ ডি বা পিয়ন যাই বলো না কেন। সেখানে কেমন প্রশ্ন হতে পারে সেটা জানার জন্য, বোঝার জন্য, এবং কি তোমাদের পড়তে হবে, কোন কোন বিষয়গুলো পড়তে হবে, সেটার জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর তোমরা জানো যে অ্যাপ্লিকেশান খুব তাড়াতাড়ি করে শুরু হবে। আজকে ডেটে পর্যন্ত অ্যাপ্লিকেশন শুরু হয়নি, আজকে 12 মার্চ। তো খুব তাড়াতাড়ি করে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং তোমরা তখন অ্যাপ্লাই করতে পারবে, এবং একজন একাধিক পদেও অ্যাপ্লাই করতে পারবে, কোনো বাধা নেই। তবে পরীক্ষা, বিভিন্ন পদের পরীক্ষাগুলো একই দিনে হবে, এবং দেখা গেল তুমি 3টি পদে অ্যাপ্লাই করেছো, আর 3টি পরীক্ষার তোমার যে পরীক্ষা পড়েছে, পরীক্ষা সেন্টার, সেটা আলাদা আলাদা 3টে শহরে পড়েছে, এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার গ্যাপে পড়েছে। ফলে দেখা গেল 3টি পরীক্ষা অ্যাপ্লাই করেও হয়তো তোমাকে শেষ পর্যন্ত একটা পরীক্ষায় দিতে হচ্ছে। অ্যাপ্লাই তুমি 3টিতে করতে পারো, 4টিতে করতে পারো, যোগ্যতা থাকলে কোনো অসুবিধা নেই। তো অ্যাপ্লাই করার জন্য প্রথমে হচ্ছে যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের একটা প্রোফাইল তৈরি করতে হবে, সমস্ত তথ্যগুলো আপলোড করতে হবে, ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে, আর তারপরে হচ্ছে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, সেটা একটা সেপারেট বিষয়। আর যদি তোমরা এটা দেখো একটু আগে, তারপরে বাকিগুলো বলছি। দেখো কোশ্চেনটা কেমন হয়েছে, সাধারণ জ্ঞানের কোশ্চেনটা, জিকে কোশ্চেনটা। প্রথমে আমরা এখান থেকে শুরু করি। পশ্চিমবঙ্গের সুন্দরবনে মৃত্তিকা কোনটি? তো লবণাক্ত কাদামাটি, আমরা জানি প্রত্যেকেই যে সুন্দরবনের মাটি হচ্ছে লবণাক্ত মাটি। ভারতের সর্বশেষ জনগণনা কবে হয়েছিল? 2011 সালে। আমরা জানি যে 2021 সালে সেন্সাস হওয়ার কথা ছিল, কোভিড থাকার কারণে, করোনা থাকার কারণে সেই সময়টা হয়নি। তো আমরা যে সমস্ত তথ্যগুলো পড়ি এখন, ভূগোল বইয়ে বলো বা অন্য যে কোনো বইয়ে বলো, জিকে বইয়ে পড়ো, তাহলে আমরা যে আয়তন, জনসংখ্যা, জনঘনত্ব, সেক্স রেশিও যাই বলি না কেন, এগুলো আমরা কোন সময় পড়ি? এগুলো হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী আমরা এই তথ্যগুলো বইয়ে পড়ি। তো এখনও 2011 সালের পরে কিন্তু কোনো সেন্সাস হয়নি। 3 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? তো এটা সঠিক উত্তর হলো চন্দ্রগুপ্ত। পশ্চিমবঙ্গের উত্তরপ্রবাহী নদী কোনগুলি? তিস্তা, জলঢাকা, রায়ডাক। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমি যতটুকু মনে করতে পারছি যে এটা খুব সুন্দর একবার WBCS বা পিএসসি মিসলেনিয়াসে এই কোশ্চেনটা এসেছিল। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলি। অনেকের মধ্যে আমি একটা দেখেছি, একটা বিষয় লক্ষ্য করেছি যে অনেকের মধ্যেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা কোনটি, উত্তরবঙ্গের জেলা কোনটি, দক্ষিণবঙ্গের জেলা, এই কনসেপশনটা ক্লিয়ার নয়। আমি একটু বলে দিই, আশা করি তোমরা এটা তোমাদের কাজে লাগবে। আর শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত নিঃসন্দেহে জানাবে, ভালো লেগেছে কিনা ইনফরমেশনগুলো, বা ভিডিওটা ভালো লেগেছে কিনা, কাজে লেগেছে কিনা, সেটা তো অবশ্যই জানাবে। তো দেখো, উত্তরবঙ্গের জেলা হচ্ছে এই মুহূর্তে 8টা। মালদা থেকে জেলাগুলো শুরু হয়। পশ্চিমবঙ্গের ম্যাপটা তোমরা যদি দেখো, তাহলে মালদা থেকে শুরু করে মালদার উপরের দিকে, মাথার দিকে এই সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই যে 8টা জেলা, এই 8টা জেলা হচ্ছে উত্তরবঙ্গের জেলা। আর বাকি কয়টা থাকলো? বাকি থাকলো 15টা জেলা, তো সেগুলো হচ্ছে দক্ষিণবঙ্গের জেলা। আর এছাড়াও যেটা বিষয় সেটা হলো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। 60টি জেলার নাম প্রস্তাব হয়েছে, সেই জেলাগুলো এখনও অ্যাক্টিভ হয়নি। তো সেটা একটা ডিফারেন্ট বিষয়। তো 8টা জেলা উত্তরবঙ্গের এবং হচ্ছে 15টা জেলা দক্ষিণবঙ্গের, টোটাল 23টি জেলা। পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়? তো নিরক্ষরেখার নিকট, কর্কটক্রান্তি রেখার নিকট, মকরক্রান্তি রেখার নিকট, নাকি আর্কটিক সার্কেল? তো এটা সঠিক উত্তর আমার যেটা ধারণা যে অপশন বি হবে, এটা কর্কটক্রান্তি রেখার নিকট। কারণটা হচ্ছে, তোমরা জানো যে নদিয়া জেলার যে রানাঘাট রয়েছে, রানাঘাটের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তো নদিয়া থেকে কলকাতার দূরত্ব খুব একটা দূরত্ব নয়, এবং সেখানে আশেপাশে নিরক্ষরেখাও নেই, মকরক্রান্তি রেখাও নেই। তো এটার সঠিক উত্তর কর্কটক্রান্তি রেখাই হবে নিঃসন্দেহে। তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি হলো কর্কটক্রান্তি রেখার নিকট। 6 নম্বর কোশ্চেনটা দেখে নাও।
কোন কোনো নিয়মে তিনটি একই রকম তবে বিজাতীয় কোনটি? দেখো পনির, দুধ, দই এবং ঘি। তো এখানে আলাদা করা হয়েছে দুধকে, এবং কারণটা কি? দেখো দুধ বাদ দিয়ে বাকি যে তিনটা রয়েছে পনির, দই, ঘি, এই তিনটে জিনিসই দুধ থেকেই তৈরি হয়। আর দুধটা হচ্ছে একটা র মেটেরিয়াল, কাঁচা মাল। তো সেক্ষেত্রে দুধটা আলাদা। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ কত বছর? তো রাজ্যসভার সদস্যের যে মেয়াদ থাকে সেটা হলো 6 বছর। নিচের কোনটি প্রাচীনতম বেদ? তোমরা সকলেই এটা জানো, ঋগ্বেদ হলো প্রাচীনতম বেদ। আচ্ছা, এরপরে দেখো পশ্চিমবঙ্গ কোন জেলায় সবথেকে বেশি মালভূমি রয়েছে? তো এটা সঠিক উত্তর পুরুলিয়া জেলায়। আর যারা পুরুলিয়া জেলা থেকে রয়েছে অবশ্যই কমেন্ট করবে। হিমালয় পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? ডুয়ার্স নামে পরিচিত। আচ্ছা, ডুয়ার্স তরাই বলতেও একটা কনসেপশন রয়েছে, সেটাও একটু ক্লিয়ার করি। আমরা অনেক বইতেই এরকমভাবেই পড়াশোনা করি যে তিস্তা নদীর পূর্ব অংশ ডুয়ার্স নামে পরিচিত, পশ্চিম অংশ তরাই নামে পরিচিত। তো সারা এই যে তিস্তা নদীটা যে শুরু হয় যখন সিকিম থেকে যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, সেখানে প্রথমে দার্জিলিং জেলা বা কালিম্পং জেলা রয়েছে, এবং তারপর সেটা জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে সেবক ব্রিজ থেকে শুরু করে সেটা প্রবাহিত হয়ে জলপাইগুড়ি শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়ে সেটা এরপরে গিয়ে কোচবিহার শহরে সেটা কোচবিহার যে জেলা সেখানে প্রবেশ করেছে, এবং মেখলিগঞ্জ হচ্ছে শেষ শহর তিস্তা নদীর পাশে, এবং তারপরে সেটা বাংলাদেশের দিকে প্রবেশ করে গেছে। এবং এই প্রসঙ্গে বলি যে তিস্তা নদীর উপরে যে ব্রিজ রয়েছে জয়ী সেতু, যেটার দৈর্ঘ্য প্রায় 3 কিলোমিটারের মতো, সেটাই হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে লম্বা নদী সেতু, দীর্ঘতম নদী সেতু, যেটা মেখলিগঞ্জ শহরের পাশে অবস্থিত তিস্তা নদীর কাছে। এবং এই প্রসঙ্গে বলি 3 বিঘা বলেও একটা প্রশ্ন আসে, জিজ্ঞেস করা হয় বারবার করে। তো সেই 3 বিঘা যে জায়গাটি, সেটি হচ্ছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ শহরের পাশাপাশি আরেকটি ছোট জায়গা রয়েছে কুচলিবাড়ি, তো সেখানে 3 বিঘা অবস্থিত। আচ্ছা, এবার হচ্ছে তরাই এবং ডুয়ার্স। তো আমরা দেখে থাকি যে পূর্ব অংশকে বলা হয় ডুয়ার্স, পশ্চিম অংশকে তরাই। তো এখানে তিস্তা নদীর সম্পূর্ণ পূর্ব অংশটা ডুয়ার্স নয়। তিস্তা নদীর পূর্ব অংশের মধ্যে যদি দেখা যায় যে লাটাগুড়ি শহর থেকে শুরু করে, বা লাটাগুড়ি তো শহর খুব বড় শহর নয়, তবুও লাটাগুড়ি থেকে শুরু করে মালবাজার, এবং তারপরে গরুবাথান বা কালিম্পং জেলা শুরু হলো, এবং তারপরে দার্জিলিং জেলা যে তিস্তা নদী, তো তার যে পূর্ব অংশটা সেটা হচ্ছে ডুয়ার্স নামে পরিচিত, আর অংশটা হচ্ছে তরাই নামে পরিচিত, এবং জলপাইগুড়ি শহর সেটাও তরাই অঞ্চলের মধ্যেই সেটা অবস্থিত। যে আশা করব তরাই এবং ডুয়ার্স সম্পর্কে তোমরা তথ্য দিতে পারলাম, সঙ্গে জয়ী সেতু এবং 3 বিঘা সম্পর্কেও তথ্য দিতে পারলাম। আচ্ছা, এই ছিল কয়েকটা প্রশ্ন যেগুলো জিকে থেকে করা হয়েছে। এবার দেখো ইংরেজি থেকে প্রশ্ন করা হয়েছে, এবং ইংরেজি থেকে বেশিরভাগ কোশ্চেনটাই করা হয়েছে কি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, এটা হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার। হি ইজ অন দ্য ফোন রাইট নাও। তোমাদের যদি এই সমস্ত বিষয়ে নোটস প্রয়োজন হয়, জিকে, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, অঙ্ক, যে কোনো বিষয়ে, বা পঞ্চায়েত ডিপার্টমেন্ট, তো সেই নোটগুলো তোমরা আমাদের কাছ থেকে খুব কম সময়ের মধ্যে এবং অল্প পয়সার মাধ্যমে পেয়ে যাবে। তোমার নোট নেওয়ার জন্য পিডিএফ আকারে নোট দেওয়া হয়, শুধুমাত্র পিডিএফ আকারে নোট নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই মেসেজ করবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অনেকেই নোটস নিয়ে নিয়েছে, তারা পড়াশোনা শুরু করে দিয়েছে। আর পড়াশোনা এখন থেকে শুরু না করলে তোমাদের কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো হবে না, কারণ কম্পিটিশানটা ভীষণ হাই। তো দেখো 11 পরে 13 নম্বর কোশ্চেনটাও দেখো, 12 নম্বরটাতে পরে আসছি। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু এভরি রুল। তো এক্সেপশন টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার, খুব ভালো করে পড়তে হবে। রামা ইজ অ্যান এম এ ইন ইংলিশ। তো রামা বা রমা যাই বলো না কেন, বা রাম যাই বলো না কেন, এটা হচ্ছে আর্টিকেলসের ব্যবহার। দ্য সান রাইজেস ইন দ্য স্কাই, দ্য সান রাইজেস ইন দ্য স্কাই। তো এক্ষেত্রে এটা হচ্ছে প্রিপোজিশন। নেতাজি সুভাষ ওয়াজ বর্ন অন দ্য 23rd জানুয়ারি ইন দ্য ইয়ার 1897। আচ্ছা, এই হলো আমার কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করা হয়েছে গ্রামার থেকে। এরপরে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, 17 নম্বর কোশ্চেন। রিনা ইজ সিনিয়র দেন হিনা।
তো এখানে দেখো রিনা ইজ সিনিয়র দেন হিনা, এখানে যদি দেন না থাকতো এবং এই অপশনের মধ্যে টু থাকতো তাহলে আমরা অবশ্যই টু ব্যবহার করতাম অ্যাপ্রোপ্রিয়েট পজিশন হিসেবে, কিন্তু যেহেতু এখানে টু নেই এবং দেন আছে তাই এটা ডিগ্রির ব্যবহার তোমরা জানো, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো সেক্ষেত্রে এখানে আমাদের দেন ব্যবহার করতে হবে, রিনা ইজ সিনিয়র দেন হিনা। কিন্তু যদি দেন শব্দটি এখানে না থাকতো এবং এখানে টু শব্দটি থাকতো তাহলে আমরা লিখতাম রিনা ইজ সিনিয়র টু হিনা। আচ্ছা 19 নম্বর দেখো নিয়ারেস্ট মিনিং অফ অথেন্টিক। তো অথেন্টিক শব্দটির পাশাপাশি সঠিক অর্থ শব্দ কোনটি? তো অথেন্টিক তোমরা জানো, অথেন্টিক মানে হচ্ছে আসল, আর সেটার পাশাপাশি শব্দ হচ্ছে জেনুইন বা আসল প্রকৃত। অপোজিট শব্দ স্লিপ শর্ট। তো স্লিপ শর্টের অপোজিট হলো কেয়ারফুল। স্লিপ শর্ট মানে তাহলে কি? তাহলে কেয়ারলেস বলা যেতে পারে, এবং এটা বেশ ভালো একটি শব্দ স্লিপ শর্ট, এবং সেটার অর্থ হলো কেয়ারফুল, সেটার অপোজিট অর্থ হলো, অপোজিট শব্দ হলো কেয়ারফুল। এবার গণিতগুলো দেখো, গণিতগুলো খুব সোজা ছিল এখানে। এটা একটা যোগ দেওয়া হয়েছে, হ্যাঁ। এই যোগগুলো করার ক্ষেত্রে অনেক সময় দশমিকের যোগ দেওয়া থাকে, দশমিকের যোগ এখনও অনেকেই ভালো করে করতে পারে না, আমি বিভিন্ন সময় দেখেছি এটা অঙ্ক ক্লাস করাতে গিয়ে। তো এটা অ্যাকসেপ্টেবল নয়। এই যে এটা হওয়ার পিছনে সবথেকে বড় কারণ হচ্ছে যে আমরা যেটা করি অঙ্ক করার সময় মোবাইলে ক্যালকুলেটারের হেল্প নেই। তো অঙ্ক করার সময় কখনোই মোবাইলে ক্যালকুলেটারের হেল্প নেবে না যারা অঙ্ক শিখছো নতুন করে বা চেষ্টা করছো শেখার। অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের যোগ বিয়োগ সবগুলোই হচ্ছে খাতায় কলমে লিখে করবে, তাহলে দেখবে যে সেটা কিন্তু অনেক বেশি তোমাদের জন্য সহায়ক হচ্ছে, কারণ পরীক্ষার সময় তোমরা কিন্তু মোবাইলটা নিয়ে ঢুকতে পারবে না। 22 নম্বরে একটা গুণ দেওয়া হয়েছে, আশা করি সকলেই করতে পারবে। আচ্ছা 23 নম্বরে কী ছিল দেখো, 23 নম্বরে একটা অঙ্ক ছিল, কিছু টাকা সুদ আসলে অঙ্ক ছিল। তো PTR/100 সূত্র দিয়ে বা PRT/100 সূত্র দিয়ে যে কেউ এটা করতে পারবে। তার আগে একটা যোগ বিয়োগ করতে হবে, 4 বছরের সুদ এবং 4 বছরের সুদ আসল এবং 10 বছরের সুদ আসল। তো এইভাবে করতে হবে, করে সেটাকে বের করতে হবে। অঙ্ক যারা পারো বা যারা প্র্যাকটিস করছো তারা এই অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করতে পারবে। 24 নম্বর কোশ্চেন দেখো, একটি কাজ A 10 দিনে করতে পারে, B ওই কাজটি 20 দিনে করতে পারে, সি উহারা সিকে নিয়ে ওই কাজটি 5 দিনে শেষ করে। ওই কাজটি সি একা কতদিনে করতে পারবে? তো সময় ও কার্যের অঙ্ক এবং নিয়ম রয়েছে, সেক্ষেত্রে নিয়ম প্রয়োগ করে এই অঙ্কগুলো 1-1.5 মিনিটের মধ্যেই তোমরা খুব সহজে উত্তর বের করতে পারবে। তো সঠিক উত্তর দেওয়াই রয়েছে, যাই হোক সেটা আর বলছি না। এখানে দেখো 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত? তো এটা হচ্ছে বিভাজ্যতার অঙ্ক, এবং তোমরা যারা আমার সাথে PDF নিয়েছো আশা করবো প্রত্যেকে তোমরা বিভাজ্যতার সমস্ত নিয়মের PDF পেয়ে গিয়েছো, এবং এই অঙ্কগুলো দেখা মাত্রই তোমরা এগুলো করতে পারবে। আচ্ছা দেখো পরের কোশ্চেনটা 26, যদি 3টি আমকে 4টির ক্রয়মূল্যে বিক্রয় করা হয় তবে লাভ কত? তো এটা পার্সেন্টেজের অঙ্ক এবং লাভ ক্ষতি অবশ্যই। তো এখানে 33.1/3%। আচ্ছা এরপরে 26 হলো 27 নম্বরটা দেখো, একটা অনেক বড় ডিজিটের একটা সংখ্যা দেওয়া হয়েছে, এর মধ্যে কতগুলি 9 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপে চোটে নিষ্পৃষ্ট। তো ভীষণ কঠিন ভাষা, সাধু ভাষায় দেওয়া হয়েছে। দেখো বলা হয়েছে যে কতগুলো 9, হ্যাঁ কতগুলো 9 6 এবং 7-এর মাঝে পড়িয়া চাপের চোটে নিষ্পৃষ্ট। তো এখানে দেখো প্রথমে একটা রয়েছে এখানে 697, একটা রয়েছে এখানে 697, হ্যাঁ তারপরে আরও একটা রয়েছে 697, তারপরে একটা রয়েছে 796। তো এখানে টোটাল 3টা, সঠিক উত্তর হবে 3। 27 নম্বর কোশ্চেনটার। 28 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা একজন তার মাহিনা 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% ভাড়া দিলেন। তার মাহিনা যদি 5,000 টাকা হয় কত টাকা বাড়ি ভাড়া দিলেন? খুব সহজ অঙ্ক। এরপরে একটি অঙ্ক ছিল, একটি প্রশ্নপত্রে 100টি প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন রয়েছে, প্রতিটি সঠিক উত্তর জন্য 2 নম্বর দেওয়া হয় আর ভুল উত্তর জন্য 1 নম্বর কাটা হবে। একজন ছাত্র সবকটি প্রশ্নের উত্তর করে 80 নম্বর পেল। ছাত্রটি কটি সঠিক প্রশ্নের উত্তর করতে পেরেছে? তো আশা করি যারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করেছো করতে পারবে। A ও B অনুপাতের অঙ্ক খুব সহজ অঙ্ক, দেখতেই পাচ্ছ, দেখে নাও, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, পরে কাজে লাগবে। আচ্ছা বাংলা থেকে কি কোশ্চেন করা হয়েছে দেখো, এখানে বাংলা থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে, 31 নম্বর কোশ্চেনটা দেখলেই বুঝতে পারবে। সঙ্গীত এর সন্ধি বিচ্ছেদ, তো সন্ধি বিচ্ছেদ তোমাদের পড়তে হবে। আপন শব্দের অর্থ, তো সমার্থক শব্দ তোমাদের পড়তে হবে।
সঠিক সন্ধি কোনটি? সন্ধি পড়লে এটা পারবে। সঠিক বানান কোনটি? মুহুর্মুহু। তো এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। ঠিক তেমনই ইংরেজিতে একটা বানান জিজ্ঞেস করা হয় মিসলেনিয়াস। এই বানানটা অনেকবার অনেক পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। আর বাংলায় মুহুর্মুহু অনেকবার জিজ্ঞেস করা হয়েছে। কৃপণের নিকট টাকা চাওয়া। তো এগুলো হচ্ছে প্রবাদ প্রবচন। আশা করি যদি তোমরা এগুলো পড়ো আর নোটস নিলে এগুলো সব পেয়ে যাবে তোমরা। নোটসের মধ্যে সব দেওয়া আছে। মূর্খের সঙ্গে তর্ক করা নিরর্থক। তো এটাও হচ্ছে প্রবাদ প্রবচনের মধ্যে থেকে নেওয়া হয়েছে। 39 প্রশ্ন দেখো, কর্মভোগ এড়ানো যায় না, এখানে কর্ম কোন অর্থ প্রকাশ করেছে? তো এটা সঠিক উত্তর হলো কৃতকর্ম, যেগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে থেকে যদি দেখা যায়। আচ্ছা, এই হলো 39 নম্বর কোশ্চেন। এবার আমরা আর একটু এদিকে যাব। এখানে ধরো দেখো, স্বামী শব্দের প্রতিশব্দ কোনটি, অর্থাৎ সমার্থক শব্দ কোনটি? তো যদি সমার্থক শব্দ পড়া হয় তাহলে এগুলো খুব সহজে উত্তরগুলো করতে পারবে। আদারওয়াইজ অনেকে কিন্তু এগুলো ভুলে গিয়েছে। নিচের কোনটি মিশ্র বাক্যের উদাহরণ? তো মিশ্র বাক্য দেখো, তিনি গেলেন এবং আমরা ফিরলাম। এই যে গেলেন এবং এবং এই যে মিশ্র অর্থাৎ মিক্সচার, হ্যাঁ, এই যে এবং রয়েছে, তো এগুলো হচ্ছে মিশ্র বাক্যের উদাহরণ। গ্রামারটা খুব ভালো করে পড়তে হয়, বাংলা এবং ইংরেজি, এবং খুব বেসিক গ্রামার থেকে প্রশ্ন করা হয়েছে। আর গ্রুপ ডির যে চাকরি, সেখান থেকে প্রমোশন হয়ে কিন্তু অফিসার লেভেল পর্যন্ত যাওয়া যায়। তাই কেউ এই চাকরিটাকে ছোটো ভাববে না, খুব ভালো করে সিরিয়াসলি পড়াশোনা করবে। ছেলেটি কোনো কর্মের নয়, কুড়ের পাত্র। তো কুড়ের পাত্র প্রবাদ প্রবচন যদি পড়া থাকে এগুলো খুব সহজে। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে? এই প্রশ্নটা একটু কনফিউজিং। যাদের এই লাইনটা জানা আছে তারা খুব সহজে উত্তর দিতে পারবে, আদারওয়াইজ অনেকে ভুল উত্তর করবে। শেষের কবিতা একটি কাব্যনাট্য, নাটক, কাব্যগ্রন্থ নাকি উপন্যাস? তো অনেকেই জানে এটা কবিতা, তো এটা সঠিক উত্তর হচ্ছে উপন্যাস। তো যদি এখানে অপশন যদি থাকতো নাটক না থেকে, যদি এখানে কবিতা অপশন থাকতো, তাহলে অনেকেই হচ্ছে এটাকে কবিতা দিত, তবে অনেকেই এটা জানে, তারা উপন্যাস সঠিক উত্তর দিত। আর 43 নম্বর কোশ্চেন দেখো, যে সে যেতে চায় তথাপি বসে আছে, কোন শ্রেণীর বাক্য? সে যেতে চায় তথাপি বসে আছে, তো এটা জটিল বাক্য। তো এই হলো 43টা কোশ্চেন, যেটা গ্রুপ ডি পরীক্ষায় এসেছিলো। এরকম টাইপের প্রশ্নই আসবে। তোমাদের এই ধরনের বিষয়গুলো পড়তে হবে, এই ধরনের সিলেবাস তোমাদের রেডি রাখতে হবে। আর 7 নম্বরের জন্য থাকবে ইন্টারভিউ। যদি নোটস প্রয়োজন হয় তাহলে দেরি না করে আজকেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। নোটস পিডিএফ আকারে দেওয়া হবে, কেবলমাত্র পিডিএফ আকারে, কোনো হার্ড কপি দেওয়া হয় না। নোটসের জন্য তোমাদের পে করতে হবে 300 টাকা। একদম পরীক্ষা একদম যতক্ষণ পর্যন্ত শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত নোটস পেয়ে যাবে। নোটস নিতে হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই মেসেজ করবে। ধন্যবাদ। আর সকলের জন্য শুভকামনা রইল, আগামী দিনগুলো সকলের অনেক 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 ভালো হোক।